সরকার থেকে পদত্যাগ ও রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি, উপদেষ্টা নাহিদ ইসলাম। নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, ময়দানে দলে দলে হাজির হচ্ছেন মুসল্লিরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধের প্রমাণপত্র দেখাতে ব্যর্থ ৪৯ ভর্তি ইচ্ছুক, বাদ পড়েছেন উত্তীর্ণ অনেকেই। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। গেল ১৫ বছরের কার্যক্রম বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, তবে নিষিদ্ধ করা আইন ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলেও জানান উপদেষ্টা। বলেন, সরকার সকল প্রস্তুতি নিয়ে রাখলেও বিএনপি আরও সময় নেয়ায় জুলাই ঘোষণাপত্র দিতে দেরি হচ্ছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার সহ আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদান এবং সাংবাদিকদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সব মিলিয়ে ১২৭ জনকে দেওয়া হয় আর্থিক সহায়তা। সেখানে রাখা বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সহ যে কোনো পেশাজীবীর মধ্য থেকে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হবার চেষ্টা করলে সরকার কঠোর হবে। আর গণহত্যার হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। প্রশ্ন ছিল, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের চিন্তা আছে কিনা। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। এ সময় সাংবাদিকরা জানতে চান, নির্বাচন, জুলাই ঘোষণাপত্র দেয়া সহ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। রাজনৈতিক দলের সাথে কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও ঐক্য আছে এবং অভ্যুত্থানের প্রতিশ্রুতি পালনে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ তথ্য উপদেষ্টার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বলেছেন, সবাই এমন একটি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে যেখানে জনগণ সিদ্ধান্ত নিতে পারবে রাষ্ট্র পরিচালনা করবে কে। 4 জেলায় দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরায় এই কর্মশালা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সবার মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হলেও বড় দল হিসেবে দায়িত্ব বেশি বিএনপির। বলেন, রাষ্ট্র মেরামতের কারিগর হতে হবে দলের নেতাকর্মীদের। এই যে সংস্কার প্রস্তাব,
এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছে। যারাই বর্তমানে গত 2 মাস 3 মাস 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয় জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু, সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মানুষের নিত্যদিনের সমস্যা জিইয়ে রেখে কোনো সংস্কার কার্যক্রমই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারলে ধীরে ধীরে সমাধান হবে সব সমস্যার। আপনি জনগণকে সুন্দর বলবেন, এই করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা? দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী শক্তি জোর করে ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। গত 15 বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে 5 তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছে। আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না, কিন্তু জানতাম স্বৈরাচারের পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি, কারণ দেশ পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে বিএনপির হাত ধরেই সামনে ভালো কিছু হবে। এই জন্য ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন তবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। বিভিন্ন সময় 2 গ্রুপের সংঘর্ষের কারণে এবার থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর থেকে নাসির আহমেদের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে 160 একর জমির উপর নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান কানায় পূর্ণ। বিভিন্ন খিত্তায় ভাগ হয়ে তাবলিগ জামাতের মুসল্লিরা অবস্থান নিয়েছেন। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে। কাল দেশের 41টি জেলায় এবং ঢাকার একাংশের সুরায়ে নিজামীর তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নিজামীর দ্বিতীয় ধাপ। অংশ নেবেন ঢাকার একাংশ সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। আমরা দিনের রাস্তায় চলতেছি, আল্লাহর পথে আছি, এই কারণে আসছি ইজতেমায়। আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করতে হবে, এই জন্য আর কি এখানে আসা। দিন কেমন নিজের জিন্দগির মধ্যে আসতে পারে, পুরো উম্মতের মধ্যে ছড়তে পারে, পুরো বিশ্বের মধ্যে ছড়তে পারে, এই একটা মাকসাদ নিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট বিদেশি মেহমানরা। We come here to make effort on our iman, inshallah. প্রতিবারের ন্যায় এবারও ইজতেমা ময়দান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি এবং প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নেবেন ভারতের তাবলিগ মুরব্বী মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হওয়া 193 জনের বেশিরভাগ আবেদনকারী বাদ পড়তে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রমাণপত্র যাচাইয়ের পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। মুক্তিযোদ্ধার সন্তান না হলে কোটা সুবিধা পাচ্ছেন না। 193 জনের মধ্যে এখনও উপযুক্ত প্রমাণপত্র জমা দেননি 49 জন। তাদের জন্য 2রা ফেব্রুয়ারি সবশেষ সময় বেঁধে দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নাজিবুর রহমানের রিপোর্ট।
গত ১৯ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর নতুন করে সমালোচনার ঝড় বইতে থাকে কোটা পদ্ধতি নিয়ে। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে ৩৭টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হন ৫,৩৭২ জন, এর মধ্যে ১৯৩ জনকে উত্তীর্ণ করা হয় মুক্তিযোদ্ধা কোটায়। তীব্র প্রতিবাদ ও সমালোচনার মধ্যেই তাদের ফলাফল সাময়িকভাবে স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে মুক্তিযোদ্ধা কোটার সপক্ষে প্রমাণপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয় তারা। নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪ জন প্রমাণ দিলেও অনুপস্থিত থাকেন ৪৯ জন। এ তালিকায় আছেন দেশের বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা। তাদের জন্য আগামী ২ ফেব্রুয়ারি প্রমাণপত্র জমা দেওয়ার নতুন সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন অনুপস্থিত থাকলে তাদের কোটার আবেদন বাতিল হবে বলে জানান চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা কমিটির সদস্য সচিব। ৩ দিনে আমাদের 49 ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল। আমরা ওদেরকে আবার একটা নোটিশ দিয়েছি, আমাদের ওয়েবসাইটেও একটা নোটিশ দিয়েছে যে ওরা আগামী রবিবারে যেন, এটা আমাদের একটা ফাইনাল কল, রবিবারে আসবে। রবিবারে আসলে আমরা কাগজপত্র স্ক্রুটিনি করব এবং আমরা ওখানে লিখে দিয়েছি যদি রবিবারের মধ্যে না আসে তাহলে তাদের কোটার দাবিদার যে তারা, এটা বাতিল হয়ে যাবে। প্রমাণ যাচাই বাছাই করে কোটা সুবিধা দেয়া হবে বলে জানান তিনি, যেখানে বাদ পড়বেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। শুধুমাত্র সন্তানদের জন্য 5% কোটা সংরক্ষিত। তাহলে আমরা এটা বের করার চেষ্টা করেছি যে সন্তান কারা, সন্তান ছাড়া অন্য কেউ, যেমন গ্র্যান্ড চিলড্রেন হতে পারে অথবা অন্য কোনো ধরনের পোষ্য কিনা, এই দুইটার গ্রুপকে আমরা আইডেন্টিফাই করছি। আর যারা অ্যাবসেন্ট ওরা সবাই আসলে আমরা টোটাল একটা সিনারিও বের করতে পারবো। যাচাই প্রক্রিয়া শেষে কোনো পদ শূন্য থাকলে মেধাক্রমের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক আয়তন এবং প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটার তালিকা আইন, প্রবাসীদের ভোট ও পর্যবেক্ষণ নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে ইসির সাথে বৈঠক শেষে জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিএসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের সংশোধন আনা প্রয়োজন। এছাড়া বেশ কিছু আইন পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতভেদ সৃষ্টির সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এছাড়া এনআইডি সংশোধন, চুক্তিভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারিশ, প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি ও সফটওয়্যার হালনাগাদ নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। এর আগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ভোটারদের ভেতর আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন তারা। বাংলাদেশ সফরকালে আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক নির্বাচনের বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড, বিশেষ করে নারী ফুটবলের 2টি ম্যাচ পরিচালনায় বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।
কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে তাদেরকে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থায় নিয়ে আসবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দিনাজপুর এবং জয়পুরহাট, যেখানে নারী ফুটবলের ম্যাচ আয়োজনে বাধা দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তিতুমির সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে সড়কে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে। অনশনের ২০ ঘণ্টা পার হলেও দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে উঠছেন শিক্ষার্থীরা। পরে নিজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গুলশান মহাখালী সড়কে অনশন করে সড়ক আটকে রাখে তিতুমিরের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি বা আমাদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি, আমাদের নামের দাবি নিয়ে আমরা আজকে এখানে বসেছি। ওনারা বলেছি ভার্সিটি করে দিবে, তারপরে ওনারা কেন আমাদের 7 কলেজের সাথে যুক্ত করলো? এটাই হলো, অর্থাৎ প্রশাসন দ্বিচারিতা করছে এখানে। আমরা যদি জনদুর্ভোগ না করি ওনারা সাড়া দেয় না, এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সরাসরি সেই খবর জানতে যাচ্ছি মহাখালীতে। সহকর্মী সাদরিনা খন্দকার রয়েছেন সেখানে। সাদরিনা, গুলশানের এখনকার পরিস্থিতি কি? আর আপনি যে তিতুমির কলেজের সামনে আছেন, শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে অনশন করছেন? আফসানা, আপনি জানেন যে মঙ্গলবার থেকে তারা পরীক্ষা এবং সকল ধরনের ক্লাসের কর্মসূচি বাদ দিয়ে বিক্ষোভ করা শুরু করেছে। আজকে দুপুর থেকে তারা বিক্ষোভ শুরু করেছে এবং বুধবার থেকে তারা আমরণ কর্মসূচি পালন করছে। সেই আমরণ কর্মসূচিটা এখন গণ অনশন কর্মসূচিতে রূপ নিয়েছে। তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এদিকে মহাখালী, গুলশান, বাড্ডা লিংক রোড পথ তারা অবরোধ করে রেখেছে। মানুষজনের প্রচুর কষ্ট হচ্ছে, তারপরও তারা এখন পর্যন্ত গাড়ি অবরোধ করে রেখেছে, গাড়ি যেতে দিচ্ছে না, মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল তাদের সাথে কথা বলার জন্য আসার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রতিনিধি দলটি আসেনি। আমরণ অনশন কর্মসূচিতে গতকাল বুধবার 2 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছিল। তখন তারা তাদের শিক্ষককে জানিয়েছে, তাদের প্রতিক্রিয়া না থাকায় তারা বলেছে যে আমরা এখন যতজন পারবো ততজন এখন অনশনে যোগদান করব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় না হবে এবং তাদের যে 7টি দফা রয়েছে, 7টি দাবি রয়েছে, সেটা না হবে, তাদের এই রাজপথ ছাড়বেন না। দর্শক, আমরা তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সহকর্মীর কথা শুনছিলাম অনশনের সর্বশেষ খবর। দেশের আকাশে আজ কোথাও 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে আজ কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামীকাল পবিত্র রজব মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। আর তাই আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। দরজায় কড়া নাড়ছে অমর 21শে বইমেলা। আর মাত্র 2 দিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের মেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের পতনের পর এবারের বইমেলা আয়োজন করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর 21শে বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট 703টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। 2024-এর 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর 21শে বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত 16 বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে এখানে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত প্রসিকিউশনকে নির্দেশও দিয়েছেন। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। তৃতীয় দফায় বাড়ানো হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 15 দিন বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি করদাতাদের 24-25 করবর্ষের জন্য রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বৃদ্ধি করে 16 মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে এনবিআর। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে তৃতীয়বারের মতো রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। সরকার থেকে পদত্যাগ ও রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা নাহিদ ইসলাম। নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, ময়দানে দলে দলে হাজির হচ্ছেন মুসল্লিরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধের প্রমাণপত্র দেখাতে ব্যর্থ 49 ভর্তি ইচ্ছু, বাদ পড়ছেন উত্তীর্ণ অনেকেই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।